গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন এরিক মারিয়া রিমার্কের লেখা দ্য নাইট ইন লিসবন। আজ এর অষ্টম পর্ব। সিগারেট ধরিয়ে রাস্তার পাশে বসে পড়ল সৈনিক। হেলেন ফিরে এলো আমার পাশে। আমি বললাম, বেড়ার ধারে আজ রাতে দেখা করতে পারবে না? আমি গতকালও ওখানে গিয়েছিলাম। একটু ভাবলো হেলেন, তারপর বলল, বেশ, আসবো, কিন্তু 10টার আগে নয়। কেন? কারণ ততক্ষণে অন্য মেয়েরা ফিরে যাবে ব্যারাকে, জায়গাটা ফাঁকা পাওয়া যাবে। এখানকার প্রহরীরা কেমন? খুব একটা খারাপ না। সৈনিকের পায়ের আওয়াজ পেয়ে ঘাড় ফেরালো। এই তো হয়ে গেছে প্রায়। লোকটাকে আমি বললাম, গাড়িটা বড্ড পুরনো। সৈনিক হাসল, তা তো হবেই, নতুন গাড়ি পায় শুধু বড় অফিসারেরা। বাদ দাও সে কথা, কাজ শেষ করো। সোজা হয়ে দাঁড়ালো হেলেন, বলল, হয়ে গেছে। ভাগ্য ভালো যে তোমায় পেয়ে গেছি, আমার উদ্দেশ্যে কৃতজ্ঞ সুরে বলল সৈনিক। গাড়ি কিচ্ছু বুঝি না আমি। ক্যাবে উঠে পড়ল সে। হেলেন উঠে বসলো ড্রাইভিং সিটে, চাবি ঘুরিয়ে চালু করলো ইঞ্জিন। আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, বলল, ধন্যবাদ, তুমি সত্যিই ভালো মিস্ত্রি। গাড়ি নিয়ে চলে গেল। ধোঁয়ার মাঝে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আমি। তারপর উল্টো ঘুরে হাঁটতে শুরু করলাম। কেমন যেন অবাস্তব লাগছে সবকিছু। বিশ্বাসই করতে পারছি না হেলেনের সঙ্গে দেখা হয়েছে। সাজ অবধি জঙ্গলের ভেতরে লুকিয়ে রইলাম। যথাসময়ে বেড়ার কাছে উদয় হলো বন্দিনীরা। বরাবরের মতো দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। এরপর একে একে ফিরতে শুরু করলো বেড়াকে। অন্ধকার গাঢ় হলো। শেষে বেড়ার কাছে হাজির হলো নতুন একটি ছায়ামূর্তি। হেলেন চাপা গলায় ডাকলো, কোথায় তুমি? তাড়াতাড়ি ছুটে গেলাম ওর কাছে। এই তো, বাইরে আসতে পারো না? এখন না, সবাই চলে যাক। গাছপালার আড়ালে ফিরে গেলাম। ঝোপের পিছন থেকে তাকিয়ে রইলাম হেলেনের দিকে। বেড়ার কাঁটাতার ধরে নিষ্প্রাণ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। একা নয়, খানিক দূরে আরো কয়েকজন দেখলাম একই ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে। প্রত্যেকে যেন দুঃখ আর শোকে নীরব মূর্তি। কিছুটা সময় পেরোলো। হেলেন ছাড়া বাকি সবাই চলে গেল বেড়ার পাশ থেকে। ওকে নিচু হয়ে কাঁটাতার ধরে টানাটানি করতে দেখলাম। তাড়াতাড়ি এগিয়ে গেলাম সেদিকে। আমাকে বলল, ফাঁকা করে ধরো। একদম নিচের তারটা পা দিয়ে চেপে ধরলাম, পরেরটা হাত দিয়ে টেনে ধরলাম উপর দিকে। মোটামুটি একটা ফাঁক সৃষ্টি হলো। উঠে দাঁড়ালো হেলেন, বলল, ধরে থাকো। দ্রুত হাতে খুলতে শুরু করলো পোশাক। তারের খোঁচায় ছিঁড়ে গেলে সমস্যা হবে। এই একটাই পোশাক আমার। কেউ দেখতে পাবে না তো? সবাই ফিরে গেছে, ওদের জন্য এতক্ষণ বেরোতে পারলাম না। ডান দিকে যে মেয়েটা দাঁড়িয়ে ছিল সে নাচছি, আমাকে বেরোতে দেখলে ভিতরে গিয়ে বলে দিত। ব্লাউজ আর স্কার্ট খুলে ফেলেছে হেলেন। দলা পাকিয়ে বেড়ার ফাঁক দিয়ে তুলে দিল আমার হাতে। এরপর হামাগুড়ি দিয়ে বেরোতে শুরু করলো। কাটার খোঁচায় কাতরে উঠল এক মুহূর্ত পরেই। কাঁধে আঁচড় লেগেছে, রক্তের ক্ষীণ ধারা দেখতে পেলাম সেখানে। ও বেরিয়ে এলে জিজ্ঞেস করলাম, বেশি লাগেনি তো? না, চলো। পালাবে? কোথায়? জানি না, স্পেন কিংবা আফ্রিকা যাওয়া যেতে পারে। এখান থেকে কাগজপত্র ছাড়া কোথাও যাওয়া অসম্ভব, সেজন্যই পাহারায় খুব একটা কড়াকড়ি নেই। এখন হাঁটো। জঙ্গলে ঢুকে পড়লাম। আমার আগে আগে ভাটছে হেলেন। গায়ে অন্তর্বাস ছাড়া আর কিছু নেই। কেমন যেন অপার্থিব লাগছে ওকে। মনে হলো এ আমার স্ত্রী নয়, কোনো এক রহস্যময় নারী। বার মালিক ফিরে এসেছে। তেলতেলে গলায় বলল, মোটা মেয়েটা কিন্তু চমৎকার স্যার, খাঁটি ফরাসি, সব ধরে ছলা কলা জানে, গ্যারান্টি দিচ্ছি, ওকে নিলে ঠকবেন না। ফরাসি মেয়েরা হলো জ্বলন্ত আগুন, বুঝলেন?
একবার স্বাদ নিলেই টের পাবেন। হে হে করে হাসল সে। আমাকে এখন যেতে হয়। আশা করি নিজেরা এখান থেকে ফিরতে পারবেন। ও হ্যাঁ, আর যাই করুন, ললিতা বা জুনায়নাকে নেবেন না। দুজনে কেউই পদের নয়। তাছাড়া চোখ খোলা না রাখলে জুয়ানা আপনাদের সবকিছু সাফাই করে নেবে। শুকনো গলায় বললাম তাকে, পরামর্শের জন্য ধন্যবাদ। বিদায় নিয়ে চলে গেল লোকটা। দরজা খুলতেই ঘরের ভেতরে ক্ষণিকের জন্য ঝাঁপিয়ে পড়ল ভোরের আলো আর শব্দমালা। আমি বললাম, আমাদেরও ওঠা দরকার। সোয়াজ বলল, গল্পের শেষ দিকে পৌঁছে গেছি, মদও একটু বাকি আছে, দুটোই শেষ করে যাও। কামরায় বসা মেয়েগুলোর জন্য মদ আর কফির অর্ডার দিল সে। ওরা যাতে আমাদের বিরক্ত না করে তারপর খেয়ে ধরল কাহিনীর। সে রাতে তেমন কথা হয়নি আমাদের মাঝে। গাছতলায় আমার জ্যাকেট পেতে শুয়ে পড়েছিলাম দুজনে। পরস্পরকে জড়িয়ে ধরে রেখেছিলাম। ওভাবেই একসময় ঘুমিয়ে পড়লাম। টানা ঘুম নয়, ঘুমের মাঝে ফুপিয়ে উঠছিল হেলেন। জেগে যাচ্ছিলাম আমি। একসময় ভালোবাসিও হলো, কিন্তু কেন যেন তাতে প্রাণের সাড়া পেলাম না। দীর্ঘ বিচ্ছেদে অদৃশ্য এক দূরত্ব সৃষ্টি হয়েছে আমাদের মাঝে, কিন্তু তাই বলে আমার ভালোবাসা কমেনি। ক্যাম্পে যে গুজব শুনে এসেছি সেই বিষয়ে কিছু জানতে চাইলাম না হেলেনের কাছে। তার প্রয়োজন নেই। ওকে কাছে পেয়ে ভালোবাসা আরো দৃঢ় হয়েছে আমার। শেষ পর্যন্ত ওকে বুকে জড়িয়ে শুধু সময় কাটালাম, কোনো কথা বলতে গেলাম না। ওভাবেই ভোর হলো। হেলেন যখন কাঁটাতারে ফাঁক দিয়ে ক্যাম্পে ফিরে যাচ্ছে তখন জিজ্ঞেস করলাম, পালিয়ে গেলে কি হয়? ওপাশে পৌঁছবার আগে জবাব দিল না। বলল, আমি পারবো না জোসেফ। আমি পালালে বাকিরা শুধু শুধু শাস্তি পাবে। এখন যাও, আগামীকাল রাতে আবার এসো। আসবে তো? যদি ধরা না পড়ি। ফ্যাল ফ্যাল করে আমাকে দেখল। এই কি আমাদের জীবন? কণ্ঠে হতাশা ফুটল ওর। কি পাপ করেছি যে জীবন এখানে শেষ ঠেকেছে? ওর ব্লাউজ আর স্কার্ট ফিরিয়ে দিলাম। বললাম, ওসব নিয়ে বেশি ভেবো না, রাতে আবার দেখা হবে। আমি এখন আসি। জঙ্গলে লুকিয়ে থাকবে? আর কোথায়? খাবে কি? কিছু কি আছে তোমার কাছে? ব্যবস্থা একটা করে নিতে পারবো। আর কিছু না হোক জঙ্গলে ফলমূল বা মাশরুম তো পাবো। রাত পর্যন্ত একটু কষ্ট করে থাকতে পারবে? আমি খাবার নিয়ে আসবো। নিশ্চয়ই পারবো। সকাল তো প্রায় হয়েই গেছে। মাশরুম খেও না, ওগুলোর জাত তো তুমি চেনো না। অনেক ধরনের বিষাক্ত মাশরুম আছে। স্কার্ট পরে ফেললো। রাতে রং বুঝিনি, এখন দেখলাম ওটা নীল রঙের, সাদা ফুলের ছাপ দেওয়া। বেশ মানিয়েছে ওকে। ব্লাউজ পরে ফেললো ঝটপট। বলল, আমি তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি তা তুমি কল্পনাও করতে পারবে না জোসেফ। কথাটা মনে রেখো। কথাটা বিদায় নেবার ভঙ্গিতে বলা, চিরবিদায়। সব সময় বলতো হেলেন। না বলে উপায় কি? সে সময় ধাওয়া খাওয়া পশুর মতো দশা ছিল আমাদের। ফরাসিরা শিকার করছে, জার্মানরা শিকার করছে। ধরা পড়লে প্রিয়জনের কাছে ফেরার সম্ভাবনা নেই। তাই বিদায় নেবার সময় শেষ বিদায়ের মতো করে বলতে হতো আমাদের। যা হোক, হেলেনের সঙ্গে অবশ্য ওটা শেষ দেখা ছিল না আমার। পরের রাতে ঠিকই ফিরে এসেছিল। শুধু তাই নয়, প্রতি রাতেই নিয়ম করে আমার কাছে আসতে শুরু করলো। সঙ্গে নিয়ে আসতো রুটি, ফল, পনির কিংবা মাংস। গ্রামে থাকার সাহস পাইনি আমি। জঙ্গলের ভেতরে একটা পুরনো মঠের ধ্বংসাবশেষ পেয়ে সেখানে ঘাঁটি গেড়েছিলাম। জায়গাটা ক্যাম্প থেকে খুব একটা দূরে নয়। বই আর পত্রিকা এনে দিতে হেলেন। সেগুলো পড়ে সময় কাটাতাম। মাঝে মাঝে আড়াল থেকে নজর রাখতাম রাস্তার উপরে। হেলেনের কাছ থেকে বিভিন্ন ধরনের সংবাদ আর গুজবও শুনতাম। জার্মানরা নাকি ধীরে ধীরে এগিয়ে আসছে, শান্তি চুক্তি পরোয়া করছে না। জীবন নিস্তরঙ্গ, শান্তিময় হয়ে উঠেছিল। মাঝে মাঝে অজানা আতঙ্কে কুঁকড়ে যেতাম হয়তো। আবার সময় গেলে সামলে নিতাম নিজেকে।
অনেকদিন থেকেই বিপদকে সঙ্গী করে বেঁচে আছি তো অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আবহাওয়া ভালো ছিল, রাতের মেঘহীন আকাশ পরিষ্কার দেখতে পেতাম লক্ষ কোটি তারা। একটা চাদর এনে দিয়েছিল হেলেন। শুকনো পাতার উপর সে চাদর বিছিয়ে আরামদায়ক একটা বিছানা তৈরি করে নিয়েছিলাম। ওতেই শুতাম দুজনে। একদিন জানতে চাইলাম, তুমি এত ঘন ঘন আসো কি করে? কেউ সন্দেহ করে না? বিশেষ একটা কাজ করি আমি, সে কারণে ক্যাম্পে কিছুটা প্রভাবও খাটাতে পারি। আমাকে তো গ্রামেও যেতে দেয়। প্রথম দিন ওখান থেকে ফেরার পথেই দেখা হয়েছিল তোমার সঙ্গে। খাবার কি গ্রাম থেকে আনো? না, ক্যাম্পের স্টোর থেকে। টাকা থাকলে ওখান থেকে যে কোনো কিছু কেনা যায়। কিন্তু তুমি যে রোজ রোজ বাইরে আসছো, তা যদি কেউ টের পেয়ে যায়? হেলেন হাসল। কি করবে, আমি তো এমনিতেই ওখানে বন্দি। পরদিন রাতে এলো না। সন্ধ্যায় বেড়ার ধারে মেয়েরা জমায়েত হলো ঠিকই, যথাসময় চলেও গেল, কিন্তু দেখা পেলাম না হেলেনের। কাছে গিয়ে নিঃসাড়ে পড়ে রইলাম। ছায়া ঢাকা পড়ে আছে পুরো ক্যাম্প। রাতভর সেখান থেকে ভেসে এলো মৃদু আওয়াজ। কেউ কাঁদছে, কেউ বা বাথরুমে যাচ্ছে, কিন্তু আমার স্ত্রীর সাড়া পেলাম না কোনো। হঠাৎ রাস্তা থেকে ভেসে এলো ইঞ্জিনের আওয়াজ। হেডলাইটের ওপর কাগজ বেঁধে এগিয়ে আসছে কতগুলো গাড়ি। দৌড়ে জঙ্গলে ঢুকে গেলাম। সারাদিন লুকিয়ে রইলাম ওখানে। দুশ্চিন্তায় পড়ে গেছি। কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। তিনটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। অসুস্থ হয়ে পড়েছে হেলেন, কিংবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে ওকে। মারা গিয়েও থাকতে পারে। শেষ সম্ভাবনার কথা ভাবতে চাইলাম না। ভাবলে সব শেষ। কোনো একদিন দুঃসময়ের ইতি ঘটবে, ওকে নিয়ে চলে যাব নিরাপদ আশ্রয়। এই আশা নিয়েই তো বেঁচে আছি। হেলেন মারা গেলে চলবে কি করে? ভাবতে না চাইলেও ভাবনা জেঁকে বসে মাথায়। ঘটনা প্রবাহের উপর তো আমার নিয়ন্ত্রণ নেই। জঙ্গলে উদাস হয়ে বসে রইলাম দিনভর। দেখলাম গাছের ডাল থেকে ঝরে পড়ছে মরা পাতা। নিঃশব্দে প্রার্থনা করলাম, ঈশ্বর, বাঁচিয়ে রাখো ওকে। তোমার কাছে আর কোনোদিন কিচ্ছু চাইব না আমি, শুধু বাঁচিয়ে রাখো ওকে। প্রয়োজনে আমার প্রাণের বিনিময়ে। আরেকটা রাত এলো, কিন্তু এবারও এলো না হেলেন। ক্যাম্পে যে রাস্তাটা ঢুকেছে, সেখানে দুটো গাড়ি দেখলাম আমি। হামাগুড়ি দিয়ে যতটা সম্ভব কাছে চলে গেলাম। কারা এসেছে দেখতে চাই। ইউনিফর্ম পরা কয়েকজন মানুষ। এসএস নাকি আর্মি ঠিক বুঝতে পারলাম না, তবে ওরা যে জার্মান তা চিনতে পারলাম পরিষ্কার। 9টার দিকে এলো গাড়ি দুটো, ফিরে গেল রাত 1টায়। নিশ্চয়ই গেস্টাপো, অনুমান করলাম, নইলে রাতে আসতো না। গাড়ি দুটো যাবার সময় কড়া নজর রাখলাম কাউকে নিয়ে যাচ্ছে কিনা, কিন্তু কিছু বুঝতে পারলাম না। বাকি রাত ঘুরঘুর করলাম বেড়ার আশেপাশে। যদিও তাতে লাভ হলো না। সকাল হলে ভাবলাম মিস্ত্রি সেজে আবারও ঢুকবো ক্যাম্পে। সম্ভব হলো না। কাছে যেতে দেখলাম গেটে প্রহরীরা সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। সাদা পোশাকে এক লোক রয়েছে তাদের সঙ্গে, হাতে নামের তালিকা। ক্যাম্পে কেউ ঢুকতে চাইলেই তালিকা মেলাচ্ছে। দিনের বেলাটা কাটতেই চাইল না। বারবার ঢু মারলাম বেড়ার কাছে। হঠাৎ এবারে খবরের কাগজে মোড়া একটা পোটলা পেলাম। ভেতরে একটা রুটি, দুটো আপেল আর ছোট্ট একটা চিরকুট। আজ রাতে কোনো ফাঁকি যেন ফেলে রেখে গেছে হেলেন, দেখতে পাইনি। স্বস্তির ঢেউ বয়ে গেল দেহে। খাবারের অভাবে কতটা দুর্বল হয়ে পড়েছি তার টের পেলাম এবার। হাঁটু গেড়ে বসে পড়লাম মাটিতে। ওভাবে বুভুক্ষের মতো খেলাম খাবারগুলো। এরপর ফিরে গেলাম নিজের ডেরায়। ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙল। ততক্ষণে পশ্চিমাকাশে হেলে পড়েছে সূর্য। গাছের পাতার ফাঁকে খেলা করছে সোনালি রোদ। নিথর গাছগুলোর মাথা জলজল করছে সে আলোয়, যেন আমার ঘুমের মধ্যে ওদেরকে মশালের মতো জ্বালিয়ে রেখে গেছে কেউ।
কাহিনী থামিয়ে আমার দিকে তাকালো সুয়াজ। একটু হেসে বলল, দয়া করে প্রকৃতির বর্ণনা শুনে অধৈর্য হলো না। বুনো পশুর মতো জীবনযাপন করছিলাম কিনা, প্রকৃতির মূল্য তাই অপরিসীম ছিল আমার জন্য। প্রকৃতিই ছিল আমার সত্যিকার বন্ধু, এমন এক বন্ধু যে আমাকে দূরে ঠেলে দেয়নি, নাগরিকত্বের সার্টিফিকেট দেখতে চায়নি, বরং কাছে টেনে নিয়েছে কোনো প্রশ্ন ছাড়া। সেই বিকেলে শুয়ে শুয়ে প্রকৃতিকে দেখে তাই নতুনভাবে মুগ্ধ হচ্ছিলাম, যেন অদৃশ্য কারো নির্দেশে গাছ থেকে ছড়িয়ে পড়েছিল পাতা, ঢেকে দিচ্ছিল আমাকে। এর আগ পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করতাম হেলেনকে ছাড়া জীবন অর্থহীন। ও মারা গেলে আমারও আত্মহত্যা ছাড়া গন্তব্য থাকবে না। কিন্তু সেদিন প্রকৃতির দিকে তাকিয়ে মনে হলো, হেলেনকে হারালেও অন্য কেউ আমার জীবনে রয়ে যাবে, আর সেই উপলব্ধির কারণে আজ তুমি আমাকে এখানে বসে থাকতে দেখছো, নইলে কবেই মরে যেতাম। কাহিনীতে ফিরে যাই। রাতের প্রতিশ্রুতি মোতাবেক হাজির হলো হেলেন। বন্দিনীরা তার আগেই বেড়ার কাছ থেকে চলে গেছে। আজ ওর পরনে শর্টস আর ব্লাউজ, বয়স অনেক কম দেখাচ্ছে সে কারণে। বেড়ার ফাঁক দিয়ে আমার হাতে একটা মদের বোতল আর পোটলা পাচার করলো। ও বলল, ছিপে আলগা করে রেখেছি, এই যে কাপ নাও। কাঁটাতারে মাছ দিয়ে অভ্যস্ত ভঙ্গিতে এপারে চলে এলো। এরপর আমার দিকে তাকিয়ে সহানুভূতির সুরে বলল, দুদিন থেকে উপোস আছো বোধ হয়, ক্ষমা করে দিও। দেখো না তোমার জন্য কি মেখে এসেছি। পারফিউম নাকি মিষ্টি সুবাস পাচ্ছি। তীক্ষ্ণ চোখে দেখলাম হেলেনকে, চুল কেটেছে আগের চেয়ে ছোট করে। আচমকা রেগে গেলাম। এসবের মানে কি? তুমি বেঁচে আছো না মরে গেছো ভেবে ভেবে আমার মাথা খারাপ হবার জোগাড়, অথচ তোমাকে দেখে তো মনে হচ্ছে বিউটি পার্লার থেকে এলে। ম্যানিকিউর করেছো নাকি? করাইনি, নিজেই করেছি। হাতের আঙ্গুল দেখিয়ে নিচু স্বরে হাসল। চলো মদ খাওয়া যাক। কি ঘটেছিল আর সেটা আগে বলো। গেস্টাপো এসেছিল? না, আর্মি কমিশন। তবে ওদের সঙ্গে গেস্টাপোর দুজন অফিসার ছিল। কাউকে ধরে নিয়ে গেছে? না। আমাকে একটা ড্রিঙ্ক দাও তো। এতক্ষণে খেয়াল করলাম ওর অবস্থা বিশেষ সুবিধের নয়। গা গরম, ত্বক খসখসে হয়ে আছে। তাড়াতাড়ি মদ ঢাললাম কাপে, এগিয়ে দিলাম ওর দিকে। কাপে চুমুক দিতে দিতে বলল, ওরা এসেছিল। ক্যাম্পে কজন নাৎসি আছে সে তালিকা বানাতে। ওদের সবাইকে জার্মানিতে ফিরিয়ে নিয়ে যাবে। কতজন পেয়েছে? অনেক। আগে বুঝতে পারিনি অত আছে। কেউ কেউ অবশ্য স্বীকার করেনি। করবেই বা কেন? যারা পরিচয় দিয়েছে তাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি ওরা। মানে? একটা মেয়ে, ঘোর নাৎসি, তালিকা বানানোর সময় এগিয়ে গিয়ে বলেছিল ও পার্টির সদস্য, জরুরি তথ্য আছে ওর কাছে। অনুরোধ করেছিল ওকে তখনই জার্মানিতে নিয়ে যেতে, কিন্তু চড় মেরে ওকে তাড়িয়ে দিয়েছে ওরা। নিয়ে যেতেই তো এসেছিস, তাহলে সঙ্গে নিলে ক্ষতি কোথায়? মেয়েটাকে খুব ভালো করে চিনি আমি, খুবই ভালো করে। ও জানে। কথা শেষ করলো না হেলেন। আমি সাগর হয়ে জিজ্ঞেস করলাম, কি জানে? ঢকঢক করে কাপ খালি করলো, বলল, কিসের কথা বলছিল তা বলতে পারবো না, তবে ওর সঙ্গে অনেক রাত কাটিয়েছি আমি, অনেক কথা বলেছি। আমার পরিচয় জানিও। হঠাৎ সুর বদলে গেল হেলেনের। যদিও সেটাই ওর খবর হয়। না, কিছুতেই আমি জার্মানিতে ফিরব না। জোর করলে আত্মহত্যা করব। শান্ত হও, নরম গলায় বললাম ওকে। কেউ তোমাকে জার্মানিতে নিয়ে যাচ্ছে না। ইয়র্ক এখন কোথায় কে জানে? আমাদের খবরও জানার থাকার কথা নয় তার। তাছাড়া মেয়েটা খামোখা কেন তোমার কথা বলতে যাবে? ওর কি লাভ তাতে? আমাকে জড়িয়ে ধরল হেলেন। কথা দাও, ওদের হাত থেকে আমাকে রক্ষা করবে। কথা দিলাম। বলতে বাধ্য হলাম ওর অবস্থা দেখে, যদিও জানি জার্মানদের হাত থেকে কাউকে বাঁচাবার ক্ষমতা নেই আমার। ভারী গলায় বলল,
আমি তোমাকে ভালোবাসি, যাই ঘটুক বিশ্বাস রেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, অবিশ্বাস করব কেন? একটু যেন আশ্বস্ত হলো, আমাকে ছেড়ে দিয়ে শরীর এলিয়ে বসলো। ওকে বললাম, আমাদেরকে পালাতে হবে, আজ রাতেই। ও জিজ্ঞেস করলো, কোথায় যাবে? তোমার সঙ্গে পাসপোর্ট আছে? হ্যাঁ, ক্যাম্প অফিসের এক লোক দয়া দেখিয়ে ফেরত দিয়েছিল। তোমারটা কোথায়? জবাব দিল না হেলেন। আকাশের দিকে চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আমাকে জানালো, ক্যাম্পে নাকি একটা ইহুদি পরিবার আছে, কদিন আগে এসেছে। স্বামী, স্ত্রী আর একটা ছোট বাচ্চা। বাচ্চাটা অসুস্থ। মিলিটারি কমিশনের কাছে বলেছে ওরা জার্মানিতে ফিরতে চায়। কমিশনের ক্যাপ্টেন বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, তোমরা না ইহুদি? জবাবে স্বামীটা বলেছে, না, আমরা জার্মান, দেশে ফিরতে চাই। ক্যাপ্টেন হয়তো ওদেরকে মানা করত, কিন্তু ওখানে গেস্টাপোর লোক থাকায় পড়েনি। শুধু জিজ্ঞেস করেছে, তোমরা সত্যি ফিরতে চাও? তালিকায় ওদের নাম লিখে নিন ক্যাপ্টেন। হাসতে হাসতে বলেছে এক গেস্টাপো। ওরা দেশে ফেরার জন্য সত্যিই কাতর হয়ে থাকলে ওদের নিতে হবে বই কি। কাজেই নাম লিখিয়েছে পরিবারটা। কিছুতেই বোঝানো যায়নি ওদের। সবাইকে বলেছে পালিয়ে বেড়ানোর আর শক্তি নেই ওদের। বাচ্চাটা খুব অসুস্থ। তাছাড়া শেষ পর্যন্ত এমনিতেই সব ইহুদিকে ধরে ধরে জার্মানিতে নিয়ে যাবে নাৎসিরা। এখনই আত্মসমর্পণ করলে ক্ষতি কি? বরং তাতে কিছুটা দয়া পাওয়া যেতে পারে। কারো কোনো কথাই কানে তুলছে না ওরা। আমাকে অনুরোধ করলো হেলেন, তুমি একটু কথা বলবে ওদের সঙ্গে। অবাক হলাম। আমি আমি কি বলবো? নিজের কথা বলবে। জার্মান ক্যাম্পে ছিলে তুমি, সেখানে কি দশা, কেন পালিয়েছ, এসব শোনাবে ওদেরকে। হয়তো মত বদলাবে ওরা। কোথায় কথা বলবো? এখানে। স্বামীটাকে ডেকে আনছি আমি। বেশিক্ষণ লাগবে না, দেখো লোকটাকে বোঝানো যায় কিনা। কিছু সময় পর হেলেন একটা রুগ্ন চেহারার লোককে সঙ্গে নিয়ে ফিরল। লোকটা কিছুতেই বেড়া পেরোতে চাইল না, ওপার থেকে কথাবার্তা চালালো। খানিক পর ওর স্ত্রীও যোগ দিল। মেয়েটির বয়স বেশি নয়, ফ্যাকাশে চেহারা, একটা কথাও বলছিল না। স্বামীর কাছ থেকে জানলাম 10 দিন আগে ধরা পড়েছে ওরা। তার আগে দুজনে ভিন্ন ক্যাম্পে ছিল। দুজনেই পালিয়েছে যার যার ক্যাম্প থেকে। তারপর থেকে রাস্তার পাশের দেয়াল আর সাইডওয়াকে নিজেদের নাম লিখতে লিখতে এগিয়েছে, যাতে একে অন্যকে খুঁজে পেতে পারে। গল্প থামিয়ে আমার দিকে তাকালো সুয়াজ। জিজ্ঞেস করলো, ভিয়া ডোলোরোসা সম্পর্কে জানো? জানবো না কেন? বেলজিয়াম থেকে পিরেনিস পর্যন্ত সবাই জানে। যুদ্ধের সূচনার সঙ্গে সঙ্গে সূচনা হয়েছে ভিয়া ডোলোরোসার। জার্মানরা যখন বেলজিয়াম দখল করল আর অতিক্রম করল না ম্যাজিনো লাইন, তখনই শুরু হয়েছিল অগণিত পলায়নপর মানুষের মিছিল। প্রথমে ছিল মোটর গাড়ির সারি, মাথায় স্তূপ করে বাঁধা সাংসারিক জিনিসপত্রের বোঝা নিয়ে। এরপর অন্যান্য যানবাহন, ঘোড়ার গাড়ি, ঠেলা গাড়ি ও শিশুদের প্যারাম্বুলেট। সবার শেষে অসংখ্য মানুষের স্রোত। গ্রীষ্মের প্রখর রোদ মাথায় নিয়ে দক্ষিণে ছুটছিল সবাই। পিছনে ধাওয়া করছিল শত্রুপক্ষের বোমারু বিমান। এই বিশাল রিফিউজির দল পথে চক, কাঠ কয়লার টুকরো, রং ইত্যাদির সাহায্যে বাড়ির দেয়ালে, রাস্তার মাইল পোস্টে, গাছের গায়ে যেখানে পেরেছে সেখানে নিজের পরিচয় ও বাণী লিখে গেছে। সে যেন এক চলমান ইতিহাস। তাদের গমন পথই ভিয়া ডোলোরোসা নামে পরিচিত। বলে রাখা ভালো, রাস্তার পাশে লিখে রেখে যাওয়া সেই সব পরিচয় ও বাণীর মাধ্যমে পরবর্তীতে একত্র হতে পেরেছে বহু বিচ্ছিন্ন পরিবার। তাদেরকে সাহায্য করেছে বিভিন্ন দেশে আগে থাকি লুকিয়ে থাকা নাৎসি বিরোধী জার্মানরা। এদের নিজস্ব একটা নেটওয়ার্ক রয়েছে। রাস্তার পাশে লেখা নাম, পরিচয়ের তালিকা বানিয়ে রাখে। কেউ সাহায্য চাইতে এলে তালিকা ঘেটে দেখবার সুযোগ করে দেয়। ওভাবেই একত্র হয় পরিবারটি, নইলে পারত না, বলল সুয়াজ। যা হোক,
খুব ভীতু মনে হলো ওদেরকে। কখন না জানি আলাদা করে দেওয়া হয়। সেটাই স্বাভাবিক, কারণ ক্যাম্পটা মেয়েদের। পরিবারটাকে একত্রে নিয়ে আসা হয়েছে বটে, কিন্তু শীঘ্রই যে স্বামীটিকে সরিয়ে নেওয়া হবে তাতে সন্দেহ নেই। আর অতি যত আপত্তি। লোকটা বলল, বহু কষ্টে পুনর্মিলন হয়েছে ওদের। ফের বিচ্ছেদ হলে সেটা কিছুতেই সইতে পারবে না। পালানোর অসম্ভব। একবার পালানোর চেষ্টা করে খাবারের অভাবে প্রায় মরতে বসেছিল। তার উপর বাচ্চাটা অসুস্থ, স্ত্রী ক্লান্ত, ওর নিজের শক্তিও প্রায় নিঃশেষ। তাই ওরা সব আশা জলাঞ্জলি দিয়ে নিজেদের অদৃষ্টের হাতে তুলে দিয়েছে। আমাকে বলল লোকটা, আমাদের সবার অবস্থা কসাইখানা পশুর মতো। যখন তখন যে কেউ কতল হয়ে যেতে পারে। সব দোষ ওই ফরাসিদের। সময় থাকতে আমাদের পালাতে দিল না কেন? কেন আটকে রাখতে গেল ক্যাম্প বানিয়ে? এই প্রশ্নের জবাব কেউ জানে না। ফরাসিরা আমাদের রাখতে চায় না, আবার চলেও যেতে দেবে না। কোনো মানে হয়? সবচেয়ে বড় কথা, শত্রুর আক্রমণে পুরো ফ্রান্সের অস্তিত্ব বিপন্ন। এখন আমাদের নিয়ে মাথা ঘামাবার কেউ নেই। পরদিন দুপুরে রাস্তা ধরে দুটো বড় ট্রাক এগিয়ে এলো ক্যাম্পের দিকে। আর তখনই বেড়ার কাছে চাঞ্চল্য লক্ষ্য করলাম। ডজন খানেকের বেশি মেয়ে কাঁটাতারের তলা দিয়ে বেরিয়ে এসেছে। জঙ্গলে ঢুকে আত্মগোপন করল ওরা। হেলেনা রয়েছে ওদের মাঝে। আঞ্চলিক প্রশাসকের কাছ থেকে খবর এসেছে। ও বলল, যারা ফিরে যেতে চায় তাদের নিয়ে যাবার জন্য আসছে জার্মানরা। বাকি দিনে কি করবে বলা যায় না, তাই আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ওরা চলে না যাওয়া পর্যন্ত জঙ্গলে লুকিয়ে থাকতে। বহুদিন পর হেলেনকে দিনের আলোয় দেখছি। ভালো করে তাকালাম। রোদে পুড়ে গেছে ওর হাত পা আর মুখ। রোগাও হয়েছে বেশ। চোখ দুটো যেন বড় হয়ে গেছে, দৃষ্টি উজ্জ্বল, চোয়ালও ভেঙে গেছে। আমাকে খাবার দিয়ে তুমি নিজে দেখছি উপোস থাকছ, অভিযোগের সুরে বললাম। হেলেন বলল, কে বলেছে? খাবারের অভাব নেই আমার। এই দেখো, পকেটে কিছু চকলেটও নিয়ে এসেছি। গতকাল সার্ডিন মাছ আর কেক কিনেছি, কিন্তু পাউরুটি পাইনি। আর কথা বাড়ালাম না। জিজ্ঞেস করলাম, গতকাল যে লোকটার সঙ্গে কথা বললাম ও কি যাচ্ছে? হ্যাঁ বলেই কেঁপে উঠল হেলেন। কিন্তু আমি কিছুতেই যাব না, কোনো দিন না। তুমি কিন্তু কথা দিয়েছ আমাকে ওদের হাত থেকে রক্ষা করবে। নিশ্চিন্ত থাকো, ওরা তোমার নাগাল পাবে না। ট্রাক দুটো চলে গেল ঘণ্টাখানেক পর। আরোহীরা গলা চড়িয়ে জার্মান ভাষায় দেশাত্মবোধক গান গাইছিল। বাতাসে ভেসে এলো তাদের কণ্ঠ। সে রাতে লভার্নে থেকে কেনা বিশ্বের একটা ক্যাপসুল দিলাম ওকে। পরদিন হেলেন জানালো, ইয়র্ক নাকি ওর খোঁজ পেয়ে গেছে। কে বলেছে তোমাকে? বিশ্বস্ত লোক। কে সে? ক্যাম্পের ডাক্তার। ডাক্তারই বা কি করে জানলো? ক্যাম্প কমান্ডারের কাছ থেকে। আমার ব্যাপারে নাকি খোঁজ নেওয়া হচ্ছিল। আর কি বলেছে? বলেছে প্রয়োজন হলে 2-4 দিন ক্যাম্পে হাসপাতালে আমাকে লুকিয়ে রাখতে পারবে, তার বেশি নয়। সেক্ষেত্রে পালাতে হবে তোমাকে। ভালো কথা, গতকাল কে তোমাদেরকে জঙ্গলে পাঠিয়েছিল? এখানকার প্রিফেক্ট, মানে আঞ্চলিক প্রশাসক। বেশ, তাহলে তোমার পাসপোর্টটা ফেরত পাবার চেষ্টা করো, সেই সঙ্গে একটা অব্যাহতিপত্র। ডাক্তার হয়তো তোমাকে সাহায্য করতে পারবে। যদি না ও পারো, আমার কাগজপত্র ছাড়াই পালাবো। সাবধান, কাউকে কিছু বলতে চেও না। কাক পক্ষেও যেন টের না পায়। প্রিফেক্টকে ভালো মানুষ মনে হচ্ছে। আমি তার সঙ্গে কথা বলবো। না না, ও কাজ করতে যেও না। আর কোনো পথ নেই হেলেন, চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। পরদিন আবারও মিস্ত্রির ওভারঅল পরে বেরিয়ে পড়লাম প্রিফেক্টের অফিসের উদ্দেশ্যে। পথে জার্মান টহল বদল বা ফরাসি পুলিশের সামনে পড়া ভয় ছিল, কিন্তু পরোয়া করলাম না। জেলা অফিসে পৌঁছে একটু বুদ্ধি খাটালাম। নিজেকে জার্মান টেকনিশিয়ানের পরিচয় দিয়ে সেদে হাঁক ডাকলাম, জুড়লাম মিলিটারির জন্য ইলেকট্রিক লাইনের কানেকশন লাগবে।
সেই বিষয়ে প্রিফেক্টের সঙ্গে কথা বলতে চাই। বলা বাহুল্য, জার্মানদের ভয়ে কেঁচো হয়ে আছে প্রহরীরা। আমার সঙ্গে ঝামেলা জড়াবার সাহস পেল না। ফলে নির্বিঘ্নে খানিক পর পৌঁছে গেলাম প্রিফেক্টের অফিসে। প্রিফেক্টের সঙ্গে দেখা হলো একটু পর। তাকে সত্য কথাই বললাম। শুনে প্রথমে রেগে গেলেন ভদ্রলোক। মনে হলো লোক ডেকে আমাকে গ্রেফতার করবার হুকুম দেবেন। তবে কিছুক্ষণ পরেই রাগ পানি হয়ে গেল তার। আমার দুঃসাহস দেখে মুগ্ধ হয়েছেন। আমাকে সিগারেট সাধলেন, তারপর বললেন বিদায় হয়ে যেতে। তিনি এসবে জড়াবেন না। হাল না ছেড়ে আবারও অনুরোধ করলাম তাকে। শেষে তিনি জানালেন কিছুই করার নেই, জার্মানরা সমস্ত বন্দির তালিকা বানিয়ে নিয়ে গেছে। একজনও যদি উধাও হয় তিনি বিপদে পড়ে যাবেন। অযথা মরবার খায়েশ নেই তার। আমি বললাম, স্যার, আপনি বিবেকবান মানুষ। এতদিন কিভাবে বন্দিদের আগলে রেখেছেন তা আমি শুনেছি, জানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুম মেনে চলাই আপনার কর্তব্য। কিন্তু আমরা দুজনেই জানি গোটা ফ্রান্সে এখন চরম বিশৃঙ্খলা চলছে। আজ যেটা হুকুম, আগামীকাল সেটা লজ্জাজনক সিদ্ধান্ত বলে বিবেচিত হতে পারে। তখন এই হুকুমের সাফাই গাওয়ার কেউ থাকবে না। তবু কি আপনি নিজের বিবেকের বিরুদ্ধে এখানকার নিরাপরাধ মানুষগুলোকে কাঁটাতারের খাঁচার মধ্যে রেখে দেবেন, যাতে ওদেরকে জার্মানরা গ্যাস চেম্বারে নিয়ে গিয়ে হত্যা করতে পারে? ফ্রান্স যখন আত্মরক্ষায় সক্ষম ছিল তখন না হয় বিদেশিদের আটকে রাখার পিছনে একটা যুক্তি ছিল, কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই। সত্যিকার নাৎসিদের ইতিমধ্যে নিয়ে গেছে জার্মানরা। রয়ে গেছে কেবল হতভাগ্য নিষ্পাপ মানুষেরা। মৃত্যুর প্রতীক্ষায় দিন কাটছে তাদের। আমার তো উচিত তাদের সবার পক্ষ নিয়ে কথা বলা, কিন্তু তা না করে আমি অনুরোধ করছি শুধু একজনের জন্য। তালিকা নিয়ে যদি ভয় থাকে তো আমার স্ত্রীকে আপনি মৃত ঘোষণা করতে পারেন। কেউ এলে বলে দিবেন সে আত্মহত্যা করেছে, তাহলে আপনাকে দোষারোপ করতে পারবে না কেউ। কয়েক মিনিট চুপ করে রইলেন প্রিফেক্ট। কিছু ভাবলেন, তারপর বললেন, তুমি আগামীকাল এসো, দেখি কিছু করা যায় কিনা। আমি অনড়। বললাম, আগামীকাল আমি নিজে গ্রেফতার হয়ে যেতে পারি। যা করার আজই করুন। তাহলে 2 ঘন্টা পরে এসো। আপনার দরজার বাইরে অপেক্ষা করব। আপাতত ওর চেয়ে নিরাপদ কোনো জায়গার কথা ভাবতে পারছি না। হঠাৎ হেসে ফেললেন প্রিফেক্ট। বললেন, বউয়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কত কিনা করে, আর তুমি কিনা? যাও, তোমার কাজ হয়ে যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলাম অফিস থেকে। 1 ঘন্টা পর আমাকে ডেকে পাঠালেন ভদ্রলোক। ক্যাম্প কমান্ডারের সঙ্গে ফোনে কথা বলেছি। তোমার স্ত্রীর ব্যাপারে সত্যি খোঁজ নেওয়া হয়েছে জার্মানি থেকে, তবে ভয়ের কিছু নেই। তোমার কথা মতোই কাজ হবে। ওকে মৃত্যু বলে ঘোষণা করব আমরা। তাতে তোমার যেমন শান্তি, আমাদেরও। ঘাড় নেড়ে সায় দিলাম, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই একটা ভয় আমাকে ঘিরে ধরল। হেলেনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছি না তো? অবশ্য একই কাজ তো আমি নিজের সঙ্গেও করেছি। আসল পরিচয় মুছে ফেলে বেঁচে আছে মৃত একজন মানুষের পরিচয় নিয়ে। প্রিফেক্ট জানালেন আগামীকালের মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। না, আজই করুন। একটা দিন দেরি করায় আমাকে 2 বছর কনসেন্ট্রেশন ক্যাম্পে কাটাতে হয়েছে। এবার আর সে ঝুঁকি নিচ্ছি না। অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম। মুখ ও কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। আর একটু দেরি হলে অজ্ঞান হয়ে যেতাম। আমার অবস্থা লক্ষ্য করে প্রিফেক্ট আমাকে বসতে বললেন। কনিয়াকান্তি হুকুম দিলেন। বললাম, মদ না, কফি আনান। ধপ করে বসে পড়লাম চেয়ারে। চোখের সামনে পুরো কামরা যেন পাক খেতে শুরু করেছে। শরীর যেন নিজের নেই। বাতাসে ভাসছে, কেমন যেন অবাস্তব লাগছে সবকিছু। ঘোরের মাঝে নতুন একজন মানুষকে উদয় হতে দেখলাম। প্রথমে নিচু গলায়, এরপর উচ্চস্বরে তর্ক করছে প্রিফেক্টের সঙ্গে। একটু পর খেপে গেলেন প্রিফেক্ট। রাগী গলায় বললেন, ভাবছো আমি তামাশা করছি? ভালো করে শোনো, নিরীহ মানুষকে খুন করবার জন্য আমি এই চেয়ারে বসিনি। বিবেক আছে আমার। একজন কেন, দরকার হলে সমস্ত বন্দিকে ছেড়ে দেব। এখন যাও, আমার কথা মতো কাজ করো।
কণ্ঠ দুটো এরপর মিলিয়ে গেল কানের পাশ থেকে। সত্যি অমন কথা প্রিফেক্ট বলছে কি না জানি না, পুরোটা কল্পনাও হতে পারে। নিস্তেজ হয়ে পড়ে থাকলাম কিছুক্ষণ। একটু পর কফি এলো। কাপ হাতে টলতে টলতে বেরিয়ে এলাম প্রিফেক্টের অফিস থেকে। বাইরে একটা বেঞ্চিতে বসলাম। ধীরে ধীরে চুমুক দিলাম কফিতে। একজন পিয়ন এসে বলল, প্রিফেক্ট আমাকে অপেক্ষা করতে বলেছেন। সেটা অবশ্য এমনিতেও করতাম। চলে যাবার কোনো ইচ্ছে নেই আমার। বেশ কিছুটা সময় কেটে যাবার পর প্রিফেক্ট নিজেই বেরিয়ে এলেন অফিস থেকে। আমার অবস্থা দেখে করুণা জেগেছে বোধ হয়। জানালেন, সব ব্যবস্থা হয়ে গেছে। তারপর জিজ্ঞেস করলেন, এখন কেমন বোধ করছো? ভালো। আপনি অনেক কিছু করলেন আমাদের জন্য। কিভাবে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। দূর, কি আর করেছি? আমার ক্ষমতাই বা কি? ছোট্ট একটা এলাকার প্রশাসক আমি। আমার চোখে সেটা ঈশ্বরের চেয়ে ক্ষমতাবান। ঈশ্বর তো শুধু দুনিয়া পাঠিয়েছেন, কিন্তু এখানে থাকবার অনুমতি দেবার ক্ষমতা রয়েছে কেবল আপনার। এই এলাকায় থাকার জন্য একটা রেসিডেন্স পারমিট দরকার আপনার, স্যার। প্লিজ একটু দয়া করুন। হাসলেন প্রিফেক্ট। কিন্তু নাৎসিরা যদি তোমাদের খুঁজতে আসে, এখান থেকে শুরু করবে। বিপদে পড়বে তো। মার্সেই আমাদের বিপদ। ওরা আমাদেরকে ওখানে আশা করবে, এখানে নয়। বেশি কিছু চাইছি না স্যার, মাত্র 1 সপ্তাহে পারমিট দিন। তার মধ্যে লোহিত সাগর পাড়ি দেবার একটা বন্দোবস্ত করে ফেলব। লোহিত সাগর মানে? প্রিফেক্ট ভুরু কোচকালেন। রিফিউজিদের ভাষায় বললাম, প্রাচীন আমাদের শরণার্থীদের মতো অবস্থা কিনা আমাদের। ওরা যেমন মিশর থেকে পালিয়ে লোহিত সাগর পাড়ি দিয়েছিল, আমরাও অনেকটা সেভাবে পাড়ি দিতে চাইছি আটলান্টিক। আমাদের পিছনে জার্মানরা ধাওয়া করছে। দুপাশ থেকে আসছে ফরাসি আর স্প্যানিশ পুলিশ। সামনে রয়েছে পর্তুগালের মুক্তভূমি। কোনো মতে যদি লিসবন পৌঁছতে পারি, জাহাজ ধরে আমেরিকা চলে যাব। আমেরিকার ভিসা আছে তোমাদের? জোগাড় করে নেব। আশাটা একটু অলৌকিক হয়ে গেল না? এছাড়া আর উপায় কি? তবে অলৌকিক ঘটনা কিন্তু ঘটে। আজ আপনার কাছে এসেই তো ঘটে গেল। আমার দিকে তাকিয়ে হাসল সোয়ার্জ। বিপদে পড়লে মানুষের বুদ্ধি খুলে যায়। প্রিফেক্টের সঙ্গে যে কথাগুলো বলছিলাম তার একটাও আবেগপ্রসূত ছিল না। খুব হিসেব করে বলেছি প্রতিটা বাক্য। ওকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেছিলাম খুশি করার জন্য, যাতে আমাদেরকে পারমিট দিয়ে দেন। তাতে কাজও হয়েছিল। সত্যি সত্যি আমাকে আর হেলেনকে 1 সপ্তাহের অনুমতিপত্র দিলেন তিনি। কাগজ নিয়ে ছুটে গেলাম ক্যাম্পে। গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম হেলেনের জন্য। ততক্ষণে বিকেল নেমে এসেছে। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। অনেকক্ষণ পর গুটি গুটি পায়ে হেলেনকে বেরোতে দেখলাম গেট দিয়ে। ক্যাম্পের ডাক্তার ওকে ধরে রেখেছে। আমাকে দেখতে পেয়ে দুজনে এগিয়ে এলো। এসে বলল, আপনার স্ত্রী খুব অসুস্থ। হেসে উঠল হেলেন। ঠিক ওই অজুহাত দেখিয়ে মুক্তি দেওয়া হয়েছে আমাকে, যাতে হাসপাতালে গিয়ে মরতে পারি। ডাক্তার কড়া গলায় বলল, আমি ঠাট্টা করছি না। সত্যি আপনার স্ত্রী হাসপাতালে থাকা দরকার। জিজ্ঞেস করলাম, আরও আগেই পাঠাননি কেন? বিরক্ত গলায় বলল হেলেন, কি শুরু করলে? কিচ্ছু হয়নি আমার, হাসপাতালে যাব কেন? ডাক্তারকে জিজ্ঞেস করলাম, নিরাপদ কোনো হাসপাতালে ওকে ভর্তির ব্যবস্থা কি করে দিতে পারবেন? একটু থেমে বলল ডাক্তার, না, দুঃখিত। আবারও হাসলো হেলেন। যাক, বাঁচা গেল। বাজে কথা বন্ধ করো এবার। আসি জিন, ভালো থাকবেন। হন হন করে হাঁটতে শুরু করলো। ডাক্তারের সঙ্গে আরও কিছু কথা বলবো ভেবেছিলাম। কি হয়েছে হেলেনের জানতে চাইতাম, কিন্তু সেই সুযোগ আর পেলাম না। লোকটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরল ক্যাম্পে ফিরে যাবার জন্য। আমিও ঘুরলাম। অনুসরণ করলাম হেলেনকে। পাসপোর্ট ফেরত পেয়েছ? পাশে গিয়ে জানতে চাইলাম। মাথা ঝাঁকালো হেলেন। হাত বাড়ালাম, তোমার ব্যাগটা দাও। ও বলল, ভেতরে তেমন কিছু নেই, তাও দাও।
প্যারিসে যে ড্রেসটা কিনে দিয়েছিলে ওটা এখনো আমার কাছে আছে। হেলেন বলল। এগিয়ে চললাম দুজনে। একটু পর জানতে চাইলাম, তুমি কি অসুস্থ? হালকা গলায় বলল হেলেন, কি যে বলো না। অসুখ হলে তো বিছানায় পড়ে থাকতাম, জ্বরে কাঁপতাম। কিচ্ছু হয়নি আমার। ডাক্তার মিছে কথা বলছে। ও চাইছিল আমি ক্যাম্প ছেড়ে না চলে আসি। আমার দিকে তাকাও, দেখে অসুস্থ মনে হচ্ছে? শান্ত গলায় বললাম, হ্যাঁ। দাঁড়িয়ে পড়ল। নিচু গলায় বলল, দুঃখ পেও না। পাচ্ছি না। এবার বুঝতে পারছি সত্যি সত্যি অসুখ হয়েছে ওর, বড় কোনো অসুখ। তবে মুখ ফুটে হেলেন তা স্বীকার করবে না। জিজ্ঞেস করলাম, হাসপাতালে ভর্তি হলে লাভ হবে কোনো? হেলেন বলল, না, একদমই না। যদি সত্যি অসুখ হতো আর হাসপাতালে গেলে সুস্থ হতে পারতাম, তাহলে নিশ্চয়ই হাসপাতালে ভর্তি হতাম আমি। বিশ্বাস করো? বিশ্বাস করছি। হঠাৎ নিজেকে খুব অসহায় মনে হলো। সাহস হারিয়ে ফেলার জোগাড়। বললাম, তোমাকে ক্যাম্প থেকে নিয়ে আসা ঠিক হয়নি বোধ হয়। খবরদার ও কথা বলবে না। একটু যেন রেগে গেল হেলেন। ওখানে আরো একটা দিন যদি থাকতে হতো, আমি আত্মহত্যা করতাম। হেঁটে চললাম দুজনে। বৃষ্টির তোড় বেড়ে গেছে। একটা গাছের নিচে দাঁড়াতে বাধ্য হলাম। মার্সিয়ে যাবার চেষ্টা করব আমরা। হেলেনকে নিজের পরিকল্পনা জানালাম। সেখান থেকে লিসবন হয়ে আমেরিকা। আমেরিকায় ভালো ডাক্তার পাওয়া যাবে মনে মনে ভাবলাম আমি। ওখানকার হাসপাতালে কেউ হেলেনকে ধরে নিয়ে যেতে আসবে না। কাজটা যে জুটিয়ে নিতে পারবো আমি। হেলেনকে বললাম সে কথা। শেষে যোগ করলাম, আমেরিকায় পৌঁছতে পারলে সব ঠিক হয়ে যাবে। ইউরোপের দিনগুলো দুঃস্বপ্নের মতো ভুলে যেতে পারবো আমরা। হেলেন কোনো জবাব দিল না। নতুন করে আবারও শুরু হলো আমাদের যাত্রা। বলে চলল সুয়াজ। সেই যাত্রার তুলনা চলে কেবল পুরাণে বর্ণিত ইহুদি কাফেলার সঙ্গে। আমার বিশ্বাস তার সঙ্গে পরিচয় আছে তোমার। মাথা ঝাঁকিয়ে সায় জানালাম। একই পথে আমিও এসেছি লিসবনে। বললাম, হ্যাঁ, প্রথমে বর্দু, তারপর পিরানিজ পর্বতমালা পেরিয়ে মার্সেই। সেখানে আমলাতান্ত্রিক বেড়াজালের সঙ্গে যুদ্ধ। ফ্রান্সে বসবাসের অনুমতি দিবে না, আবার দেশ থেকে বেরোবার ছাড়পত্রও দেবে না। শেষ পর্যন্ত হয়তো পাওয়া যাবে পারমিট, কিন্তু ততদিনে স্পেনের ট্রানজিট ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে। নতুন আরেকটা পেতে গেলে পর্তুগালে ভিসা থাকা যায়। এর অর্থ সবকিছু আবার নতুন করে শুরু করো। চক্কর খেতে থাকো, এক দূতাবাস থেকে আরেক দূতাবাসে। সে এক ভয়াবহ চক্র। একমত হলো সুয়াজ। যা হোক, ক্যাম্প ছেড়ে আসার পর আমরা প্রথমে একটা নির্জন হোটেলে উঠলাম। সেটা মোটামুটি শান্ত একটা এলাকায়। হেলেন কাঁদছিল। অনেকদিন পর আমরা আবার একত্রে থাকতে চলেছি, সত্যিকার স্বামী স্ত্রীর মতো। সেটাই ওর চোখে এনে দিয়েছিল আনন্দের অশ্রু। হোটেলের পিছনের বাগানে হাত ধরাধরি করে চুপচাপ বসে রইলাম আমরা। ঠান্ডা পড়েছিল, কিন্তু কামরায় যেতে ইচ্ছে করছিল না। এক বোতল মদ আনিয়ে খেতে শুরু করলাম। ক্যাম্পের দিকে যে রাস্তাটা চলে গেছে সেটার দিকে তাকালাম। অজানা এক কৃতজ্ঞতায় ভরে গেল হৃদয়। হেলেন যে অসুস্থ সেটা ভুলে গেলাম কিছু সময়ের জন্য। হেলেনের কান্না যখন থামল, ওকে খুব শান্ত দেখালো। বৃষ্টির স্নাত প্রকৃতির মতো ঝলমল করছিল চেহারা, কিন্তু তার আড়ালে লুকানো উদ্বেগ বুঝতে অসুবিধা হচ্ছিল না। আমাদের পলাতক জীবনে নতুন এক মোড় নিয়ে এসেছে ওর অসুস্থতা। এর অর্থ ছোটাছুটি থামাতে হবে আমাদেরকে। পরদিন সন্ধ্যায় হেডলাইট থেকে একটা গাড়িকে রাস্তা ধরে ক্যাম্পের দিকে যেতে দেখলাম। হেলেন ভয় পেয়ে গেল। সারাদিন অবশ্য আমরা কামরাতেই ছিলাম, একবারেই বেরোয়নি। অনেকদিন পর বিছানা বালিশ আর মাথার উপর ছাদ পেয়ে তার আরাম উপভোগ করতে চেয়েছি পুরোপুরি। ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম দুজনে। ভাবছিলাম সপ্তাহখানেক ওখানে থেকে যেতে পারলে বড় ভালো হয়, কিন্তু গাড়ি দেখার পর সেটা আর সম্ভব হলো না। হেলেন তক্ষুনি হোটেল ছাড়তে চাইল। ওর ধারণা যে কোনো মুহূর্তে ওর খোঁজে গেস্টাপোর লোকেরা হানা দিবে। নিজের যৎ সামান্য জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম আমরা। রেসিডেন্স পারমিট থাকতে থাকতেই বেরিয়ে পড়াটার সুবিধাও রয়েছে।
কোথাও আমাদেরকে আটকানো হলে কাগজ দেখাতে পারবো, অন্তত গ্রেফতার হতে হবে না। আমার ইচ্ছে ছিল বোধহয় যাব, কিন্তু রাস্তায় নেমে খবর পেলাম দেরি হয়ে গেছে। ওদিকে যাওয়া নিরাপদ নয়। 4 সিটের একটা শীত্র গাড়িতে লিফট নিচ্ছিলাম, সেটার ড্রাইভার আমাদেরকে বলল অন্য কোথাও গা ঢাকা দিতে। ছোট একটা শ্যাত্তের খোঁজও পেলাম, সে পরিত্যক্ত। গাড়ি যেখানে যাচ্ছে সেখান থেকে খুব একটা দূরে নয়, ওখানে নাকি রাত কাটানো যাবে। যাবার মতো আর কোনো জায়গা ছিল না আমাদের, তাই রাজি হয়ে গেলাম ড্রাইভারের প্রস্তাবে। শেষ বিকেলে আমাদেরকে জায়গা মতো নামিয়ে দিল সে। পরন্ত সূর্যের আলোয় দেখতে পেলাম সেতুটা। নামেই সেতু, আসলে বড়সড় একটা বাড়ির চেয়ে বেশি কিছু নয়। জানালায় কোনো পর্দা নেই, ভেতরটা অন্ধকার। পাথুরে সিঁড়ি ভেঙে উঠে গেলাম সদর দরজার সামনে। হাতল ধরে মোচড় দিতেই খুলে গেল পাল্লা। তালা দেওয়া নেই। ভেতরে ঢুকে গলা চড়িয়ে ডাকলাম, জানতে চাইলাম কেউ আছে কিনা। নিজের কণ্ঠের প্রতিধ্বনি ছাড়া আর কিছু শুনতে পেলাম না। বাড়ির সবকটা কামরা খালি, নেবার মতো যত কিছু ছিল সব সরিয়ে নেওয়া হয়েছে। একটা ফার্নিচারও নেই, তবে রয়ে গেছে দামি কাঠের প্যানেল করা দেয়াল, বিশাল সব দরজা জানালা আর রাজস্বিক চওড়া সিঁড়ি। ধীরে ধীরে পুরো বাড়ি ঘুরে দেখলাম আমরা। ডাকাডাকি করে সাড়া পাওয়া গেল না। লাইটের সুইচ খুঁজে পেলাম না। বাড়িতে বিদ্যুতের কোনো ব্যবস্থাই নেই। যে আমলে তৈরি হয়েছিল সেতটা আজও ঠিক তেমনই রয়ে গেছে। ছোট্ট ডাইনিং রুমটার দেয়ালে সোনালি ও সাদা রং। প্রথমে যে বেডরুমে ঢুকলাম সেটার দেয়াল সবুজ আর সোনালি রঙে ঢাকা। সব আসবাবপত্র সরিয়ে ফেলায় কামরাগুলো শূন্য। চিলে কোঠায় গিয়ে একটা সিন্দুক পেলাম, সেটার ভেতরে রয়েছে অনেকগুলো মুখোশ, সস্তা রাজপোশাক আর কিছু মোমবাতি। তবে খুশির খবর হলো লোহার তৈরি একটা খাট আর একটা তোশক পেলাম ওখানে। কিচেনে গিয়ে পেলাম কিছু রুটি, কয়েক টিন সার্ডিন মাছ আর এক বোতল মধু। সেলার থেকে পাওয়া গেল কয়েক পাউন্ড আলু আর কয়েক বোতল মদ। মনে হলো স্বর্গরাজ্যে পৌঁছে গেছি। প্রায় প্রত্যেকটা কামরাতেই ফায়ার প্লেস আছে। সেরকম একটা বেডরুম বেছে নিলাম নিজেদের জন্য। জানালায় পর্দা হিসেবে ঝুলিয়ে দিলাম সিন্দুক থেকে পাওয়া কয়েকটা পোশাক। এরপর গেলাম বাগানে। সবজি আর ফলের গাছ রয়েছে ওখানে। গাছে কিছু আপেল আর নাশপাতি ঝুলছে, সেগুলো পেরে নিয়ে এলাম বাড়ির ভেতরে। রাত নামলো, চিমনি দিয়ে ধোঁয়া উঠলে এখন আর দেখা যাবে না। কাজেই ফায়ার প্লেসে আগুন জ্বেলে খেতে বসলাম দুজনে। পরিবেশটা জাদুময় লাগলো। আগুনের আলোয় দেয়ালে নিচে বেড়াচ্ছে আমাদের দুজনের ছায়া, যেন একজোড়া অপ্সরা। আস্তে আস্তে উষ্ণ হয়ে উঠল ঘর। গায়ের পোশাক খুলে শুকাতে দিল হেলেন। ব্যাগ থেকে বের করলো প্যারিসে কেনা ইভিনিং ড্রেসটা। ওটা পরল। আমি একটা মদের বোতল খুললাম। গ্লাস নেই। বোতল থেকে সরাসরি পান করলাম দুজনে। খাওয়া শেষে আবারও পোশাক বদলালো হেলেন। চিলেকোঠার সিন্দুক থেকে একটা আলখেল্লা নিয়ে এসেছে। ওটা চড়ালো গায়ে। মুখের অর্ধেকটা ঢাকা যায় এমন একটা মুখোশ এনেছে, সেটাও পড়ল। অদ্ভুত সেই সাজ নিয়ে কামরা থেকে বেরিয়ে গেল। সিঁড়ি ধরে উঠে গেল উপরে। একটু পর ডাক শুনলাম ওর। অন্ধকার সিঁড়ি ভেঙে ধীরে ধীরে উঠতে শুরু করলাম আমি। হেলেনকে দেখতে পাচ্ছি না, শুধু শুনছি ওর পায়ের শব্দ। সিঁড়ির মাথায় পৌঁছতেই ও যেন ভোজবাজির মতো উদয় হলো আমার পেছনে, জড়িয়ে ধরল। ঘাড়ে ওর গরম নিঃশ্বাস অনুভব করলাম। ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি, হালকা গলায় বললাম আমি। আমাকে তুমি কখনো হারাবে না। শক্ত হলো হেলেনের আলিঙ্গন। কেন জানো? কারণ তুমি কখনো আমাকে ধরে রাখতে চাওনি, আটকে রাখতে চাওনি। সত্যিকার পুরুষের গুণ সেটা। আমি সত্যিকার পুরুষ। ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছি আমরা। অন্ধকার একটু সয়ে এসেছে চোখে। বেডরুমের দরজা ফাঁক দিয়ে আগুনের আবছা আলো আসছে সিঁড়িতে। মুখোশে ঢাকা হেলেনকে কেমন যেন রহস্যময় মতো লাগছে। তুমি কি তা তুমি নিজেই জানো না, ফিসফিসিয়ে বলল। আর সব পুরুষের মতো নাও তুমি। তুমি তুমি আমার হৃদয়, আমার ভালোবাসা। জানি না
কিন্তু ওই সাজসজ্জার কারণেই এমন খোলামেলা ভঙ্গিতে কথা বলছি কিনাও, একই সাজ আমাকেও নিতে হয়েছে। পোশাক শুকাতে দিয়েছি বলে আমিও একটা আলখেল্লা পরেছি, তবে মুখোশ লাগাইনি। তারপরেও প্রাচীন পোশাক, অগ্নিকুণ্ডে কাঁপা কাঁপা আলো আর পুরনো আমলের শ্যাতর পরিবেশে ভিন্ন একটা অনুভূতি হচ্ছে। হয়তো তারই প্রভাব পড়েছে। আমরা মরে গেছি, ও বলল, দুজনেই। আর মৃত মানুষের জন্য কোনো আইনও থাকে না। তুমি মৃত, কারণ তুমি একজন মৃত মানুষের পাসপোর্ট বই বেড়াচ্ছ, আর আমি সরকারি হিসেবে মারা গেছি, হাসপাতালের বিছানায়। আমাদের পোশাক দেখো, যেন দুটো মস্ত বড় বাদুর। এক্ষুনি উড়াল দেব মৃত শতাব্দীর আকাশে। যতক্ষণ বেঁচে ছিল বড় সুন্দর ছিল শতাব্দীটা, হাসি আনন্দে ভরপুর ছিল। কিন্তু এখন সেই উৎসবে ইতি ঘটেছে, শুরু হয়েছে গিলোটিনের শিরচ্ছেদের পালা। ভাবছি আমাদের গিলোটিনটা কোথায় অপেক্ষা করছে। আমি বললাম, ও কথা বলো না হেলেন, ভয় পেও না। মৃত মানুষকে হত্যা করা যায় না, শিরচ্ছেদ করা যায় না, তাই আমাদেরও গিলোটিনের ভয় নেই। এসো, এই অপার্থিব সোনালি আধারে আমাকে জড়িয়ে ধরো। হয়তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই অনুভূতি কিছুটা থেকে যাবে, আলোকিত হয়ে থাকবে শেষ মুহূর্তগুলো। কেঁপে উঠলাম ওর কথা শুনে। বললাম, দোহাই তোমার, এসব কথা আর বলো না। এভাবেই আমাকে মনে রেখো বাকি জীবন। পরে কি ঘটে কিছু তো বলা যায় না। আমি বললাম, আমরা আমেরিকা যাব, একদিন এই যুদ্ধ শেষ হয়ে যাবে। হেলেন বলল, আমি কোনো অভিযোগ করছি না। গাল ঠেকালো আমার গালে। অভিযোগের আছেই বাকি। যুদ্ধ না বাদলে কি ঘটত ভেবে দেখেছ? সাধারণ এক দম্পতি থেকে যেতাম আমরা, প্রাণহীন নিরস জীবন কাটাতাম অস্নাব্রুকে, কোনো রোমাঞ্চ থাকতো না। হেসে ফেললাম ওর কথা শুনে। বললাম, হ্যাঁ, সেটা অবশ্য মন্দ বলনি। সে রাতে খুব হাসি খুশি হয়ে উঠেছিল। হাতে মোমবাতি নিয়ে নেমে গিয়েছিল সেলারে, নিয়ে এসেছিল আরেক বোতল মদ। ল্যান্ডিংয়েই অপেক্ষা করছিলাম আমি। আধার ভেদ করেও যখন ফিরে এলো, মোমের আলোয় ওর মুখটা দেখে অদ্ভুত এক আনন্দ অনুভব করলাম। মনে হলো এর চেয়ে পবিত্র আর কোনো চেহারা দেখিনি কোনোদিন। এক সময় অগ্নিকুণ্ডের আগুন নিভে গেল। কাপড় চোপড়ে স্তূপের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল হেলেন। আমি অবশ্য জেগে রইলাম অনেকক্ষণ। হঠাৎ শুনতে পেলাম আকাশে বোমানো বিমানে গর্জন। জানালা কাঁচগুলো কেঁপে উঠল সে আওয়াজে। তারপর আবার নেমে এলো নিস্তব্ধতা। ওই বাড়িতে 4 দিন ছিলাম আমরা। পঞ্চম দিনের কাছে একটা গ্রামে গেলাম খাবার দাবার কিনতে। ওখানে গিয়ে শুনলাম খুব শীঘ্রই 2টো জাহাজ বর্দ ছেড়ে যাবে। খবরটা শুনেই ছুটতে ছুটতে ফিরে এলাম হেলেনের কাছে। তবে যতটা আগ্রহ নিয়ে বললাম, ততটা আগ্রহ ওর মাঝে দেখলাম না। কেমন যেন নিস্পৃহ হয়ে রইল। ওকে বললাম, কি বলছি বুঝতে পারছো না? জাহাজ হেলেন, জাহাজে চড়ে এখান থেকে চলে যেতে পারবো আমরা, আফ্রিকায়, লিসবনে, যেখানে খুশি। হেলেন বলল, এখানেই থাকি না কেন? বাগানে ফল আর সবজি আছে, লাকড়ির অভাব না হলে আমি রান্নাও করতে পারবো। গ্রাম থেকে শুধু রুটি কিনে আনলেই চলে। তোমার কাছে টাকা আছে? সামান্য, তবে একটা ড্রয়িং এখনো রয়ে গেছে। ওটা বর্দে গিয়ে বিক্রি করলেই জাহাজে ভাড়া উঠে আসবে। কে কিনবে ওই ড্রয়িং? যার টাকা ইনভেস্ট করতে চায়। এখন তো জমিয়ে রাখার উপায় নেই, তার চেয়ে দামি জিনিস কিনে রাখা ভালো। যুদ্ধ থামলেই বিক্রি করে দেবে, যাতে ফেরত পায় টাকাগুলো। হাসলো হেলেন। তাহলে গিয়ে বিক্রি করে এসো, আমরা এখানেই থাকবো। পারলে আমিও খুশি হতাম হেলেন। ও আসলে বাড়িটাকে ভালোবেসে ফেলেছে। খোলা জমি আছে এখানে, বাগান আছে, বাড়ির পেছনে আছে পুকুর, পুকুরের ধারে বসবার বেঞ্চি, বাগানে মস্ত এক সূর্যঘড়ি, সব মিলিয়ে চমৎকার ঘরোয়া পরিবেশ। হেলেন পুরোপুরি মানিয়ে গেছে তার সঙ্গে। হোটেল আর বন্দি শিবিরের পরিবেশ থেকে এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। এই বাড়িতে এসে আমাদের লণ্ডভণ্ড জীবন যেন আবার একটু শৃঙ্খলা ফিরে পেয়েছে। তাই থেকে যেতে পারলে ভালোই হতো, কিন্তু সেই উপায় নেই।
কখন কে আমাদের খোঁজে চলে আসে কিছু বলা যায় না। অজ্ঞতা বর্ধ জাহাজ নিয়ে ভাবতে শুরু করলাম। প্রথমেই চিন্তা এলো শহরের পরিস্থিতি নিয়ে। জার্মানির দখলে চলে গেছে নাকি মুক্ত রয়েছে? জাহাজ দুটো কি নির্বিঘ্নে বন্দর ত্যাগ করতে পারবে? সেটা না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এমনিতে অবশ্য ভয়ের কিছু দেখছি না, কারণ অস্ত্রবিরতিতে সই করেছে ফ্রান্স আর জার্মানি। কাজেই বর্ধতে শান্তি বিরাজ করার কথা। সমস্যা হলো ফ্রান্স এতই করুণ অবস্থায় রয়েছে যে জার্মানরা চুক্তি ভঙ্গ করলে কিছুই করতে পারবে না। তাছাড়া মাঠ পর্যায়ে সেনাবাহিনীর পাশাপাশি গেস্টাপো নিয়োজিত রয়েছে। ওরা চুক্তির ধার ধারে না, যা খুশি তাই করে বেড়ায়। খোঁজ নেওয়া দরকার, হেলেনকে বললাম আমি। তুমি এখানেই থাকো, আমি বোর্দায় যাচ্ছি। ও মাথা নাড়ল। অসম্ভব, আমি কিছুতেই একা থাকবো না, আমিও যাব তোমার সঙ্গে। কথাটা খুব একটা অযৌক্তিক নয়। আলাদা হয়ে গেলে আবার যে একত্র হতে পারবো তারও কোনো নিশ্চয়তা নেই। বোর্ডে পৌঁছবার আগেই পথে গ্রেফতার হয়ে যেতে পারি, আর গ্রেফতার যদি হই গেস্টাপোর হাতে, তাহলে আর বাঁচার আশা নেই। কাজে আপত্তি করলাম না। হেলেনকে নিয়ে রওনা হলাম। অনেক ঘুরপাক খেয়ে বোর্ডে পৌঁছলাম আমরা। সরাসরি যাবার সাহস পাইনি, ভেঙে ভেঙে ঘুরপথে গেছি। যানবাহন ছিল না, যখন যা পেয়েছি তাতে চেপে গেছি। এখন অবশ্য ভাবলে আশ্চর্য লাগে, কিভাবে পারলাম। কখনো পায়ে হেঁটে, কখনো বা ট্রাকের পিছনে চেপেছি, একবার ঘোড়াতেও চেপেছিলাম। অনভ্যস্ত সাওয়ারি, কি যে কষ্ট হয়েছিল তা বলে বোঝানো কঠিন। যাকগে, বর্ধ পৌঁছে দেখলাম সেখানে জার্মান সৈন্য গেজগেজ করছে। শহরটা দখল হয়নি বটে, তাই বলে সৈন্যের অভাব নেই। ভরকে গেলাম সেই সৈন্য দেখে। মনে হলো যে কোনো মুহূর্তে গ্রেফতার হবে আমাদের। দুজনে কারো পোশাকই বিশেষ সুবিধার নয়। ভালো করে তাকালেই আমাদেরকে শরণার্থী বলে চিনে ফেলতে পারবে। একটা ক্যাফেতে ঢুকে হাতের ব্যাগ দুটো জমা দিয়ে এলাম। হাতের লাগেজ থাকলে লোকের নজর সহজে আকৃষ্ট হয়। হেলেনকে বললাম, চলো ট্রাভেল ব্যুরো থেকে জাহাজে খোঁজ নেই। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন এরিক মারিয়া রেমার্কের লেখা দ্য নাইট ইন লিসবন। আসছিল এর 8ম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, নতুনদেরকে জানিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প রয়েছে, আশা করি আপনার সেগুলো শুনে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।